সময় আগে আমার বয়ফ্রেন্ড আমাকে তার ব্লক লিস্টের সদস্য করে দিল। তার ভাষ্যমতে আমার অপরাধ আছে একটা, আর তা হলো আমি গরিব ঘরের মেয়ে। অথচ প্রেমের শুরুটা হাতটা ধরে বলেছিল, উঁচু নিচু আমি মানি না, আমি শুধু জানি তোমাকেই ভালোবাসি আর তোমাকেই ভালোবাসতে চাই। তুমি যদি আমায় ফিরিয়ে দাও তাহলে আমি ভাববো যে বড় ঘরের ছেলে হওয়ায় আমার দোষ, ছেড়ে দিব এই সংসার। তবুও আমায় গ্রহণ করো তুমি। সদ্য পিতা হারানো আমিটা যেন গলেই গেলাম। একটা শক্ত হাতের প্রয়োজন ছিল। আমার দিকে বাড়ানো হাতটা চেয়েও ও ফিরিয়ে দিতে পারলাম না। নিষ্ঠুরে এমন বলল যে তোর জন্য নিজ সংসার সারতে চায়, সে আর যাই হোক তোকে কখনোই ছাড়বে না। আমি হতভাগে ভুলেই গেছিলাম পৃথিবী কঠিন আদলে তৈরি। এ রজনী তোর টাকাই সব, প্রয়োজন ছাড়া কেউ কারো নেই। প্রয়োজনে মানুষ আপনায়, যেমনটা আমি তাকে প্রয়োজনে গ্রহণ করেছিলাম, তবে কখনোই ছাড়তে চাইনি। কিন্তু সে এক মুহূর্তে বুঝিয়ে দিল আমি তার প্রয়োজনে প্রিয়জন ছিলাম। লাইনগুলো লিখে ডায়েরিটা বন্ধ করে দিল হুর। সবটাই তিক্ত হয়ে গেছে তার নিকট। 6 মাস আগের ঘটনাগুলো লিখছে সে। ভালোবাসা বলতে কিছুই নেই, হারিয়ে যায় সকলে। কেউ কথা দিয়ে কথা রাখে না, যেমনটা রাখেনি বাবা। দু চোখ মুছে হুর ডুবে যায় স্মৃতিতে। কত শত রঙিন স্বপ্ন বুনেছিল সে। বাবা হাত ধরে বলেছিল, মা তোকে কখনো ছেড়ে যাব না, অথচ সেই বাবাই চলে গেলেন। হুমায়ুনের ক্যান্সার ছিল, চিকিৎসা করার সুযোগ মেলেনি, তার আগেই মারান জানুনি। ডায়েরি বন্ধ করে তুলে রাখা আলমারিতে রুগ্ন মায়ের রুমে গিয়ে বসে পড়েন। দিন দিন লথিবার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কে জানে কোন রোগ হয়েছে। হুরের মস্তিষ্ক তেমন কিছু ভাবতে পারল না। লথিবা বললেন, তোর জন্য বিয়ের প্রস্তাব আসে, না করে দিও মা। এটা কেমন কথা হুর? আমি অসুস্থ, তোর বাবা নেই, আর তুই কি না বিয়ে করবি না? মা তুমি অসুস্থ, এই অবস্থায় বিয়ে কেমনে করি বলো তো? এর জন্য বলছি বিয়ে করতে। আমি মরলে পাড়ার কুত্তারা হুমড়ি খেয়ে পড়বে, ছিঁড়ে খাবে। তবুও আমি বিয়ে করতে চাচ্ছি না মা। দেখ মা, তোর হাতটা শক্ত, কারো হাতে তুলে দিতে পারলে আমি নিশ্চিত মরতে পারবো। এইটুকু প্রতিদান দে মা, নাকচ করিস না আর। কেঁদে ওঠে হুর। লতিফার হাত ধরে বলে, তোমাকে রেখে কেমন করে থাকবো আমি? এর জন্য আমি তো কাছাকাছি বিয়ে দেবো, যাতে যখন ইচ্ছা আসতে পারিস। মানে? জমিদার বাড়ি থেকে প্রস্তাব এসেছে। পরশু জমিদার বাড়ির বড় ছেলে বিয়ে হওয়ার কথা ছিল, তবে জমিদার বাড়ির ছোট ছেলে সেই মেয়েকে নিয়ে চলে গেছে। কথাটা শোনা মাত্রই মাথায় আকাশ ভেঙে পড়ল হুরের। তাহির প্রাক্তন, আর সে তো জমিদার বাড়ির ছোট ছেলে। চোখ দুটো ছলছল করে ওঠে। এই কেমন পরীক্ষার মধ্যে পড়তে হলো তাকে? যার সাথে বিয়ে হবে তাকে এখনো দেখেনি হুর। দেখার কোনো আগ্রহ নেই। মায়ের ইচ্ছের মর্যাদা দিতে গিয়ে নিজেকে বলি দিচ্ছে সে। কিছু করার নেই এখানে। এ পৃথিবী একজনই আছে তার, সেও শয্যাশয়ী। লতিফার কিছু হলে চারপাশে হায়নারা ওকে কলঙ্কিত করে দিবে। সব কিছু বিবেচনা করে বলি হতে রাজি হয়েছে হুর। প্রাক্তন প্রেমিকের বাড়িতে বউ হয়ে যাচ্ছে সে। জমিদার বাড়ির থেকে হলুদের জিনিসপত্র এসেছে। এক কড়িও খরচ করতে হবে না মেয়ের বাড়ি, শুধু তারা মেয়েটাকে নেবে। হুরকে বেশ পছন্দ করেছেন জমিদার গিন্নি, তাই তো এত শত আয়োজন। হলুদ শাড়ি পরিয়ে উঠোনে নেওয়া হলো হুরকে। লতিফা মেয়ের দিকে তাকিয়েছেন, দৃষ্টি খুশিতে ঝলমল করছে। মায়ের হাসি থেকে মৃদু হাসি হুর। মায়ের কোনো বড় অসুখ হয়েছে বলে তার ধারণা। সবাই হুরকে হলুদ লাগাতে থাকে। হঠাৎ করে কয়েকজন এসে বলে, এই এই জমিদার গিন্নি এসেছে, সবাই সরে যাও। সবাই দুবাক হয়ে যায়। হুর লক্ষ্য করে মাঝবয়সী সুন্দর স্বাস্থ্যের এক মহিলা এগিয়ে আসছেন, গায়ে অলংকারে ভরা, চালচলনে বেশ ভাব। এগিয়ে আসে সে হুরের দিকে। হুরের মাথা হাত রেখে বলে, মাশাআল্লাহ, আমার বাড়ির যোগ্য বউ হতে হবে কিন্তু। মাথায় ঝাঁকায় হুর। জমিদার বাড়ির গিন্নির নাম রুমা। তিনি একটি বাক্স থেকে গহনা বের করে হুরের গলায় পরিয়ে দিলেন। প্রচণ্ড অবাক হয় হুর। এত ভারী গহনায় কেমন অস্বস্তি হচ্ছে তার। রুমা সেটা বুঝে নিয়ে বললেন, এটা তোমাকে প্রথম দেখার জন্য দিলাম। তোমার রূপের কথা অনেক শুনেছি, তবে ভাবতেও পারিনি এত সুন্দর হবে। তোমার নামের মতোই তুমি সুন্দর। আসমান থেকে যেন কোনো হুর নেমে এসেছে। রুমার মুখে প্রশংসা শুনে লজ্জা পেল হুর। পরক্ষণে ভাবনা আসে তাহিরের কথা। তাহির ফিরে এলেও বাড়িতে কেমন করে থাকবে হুর? বিয়ের পরদিন সকালে প্রচণ্ড মন খারাপ হয় হুরের। মন খারাপের কারণ সে খুঁজে পায় না। একটু পরে যেই মানুষটা স্বামী হতে চলেছে তাকে এখনও দেখেনি সে। দেখার জন্য ভেতর থেকে কোনো চাঞ্চল্যতাও নেই। যেন বিয়ে নয়, চলছে পুতুল খেলা। আজ বলেছে কালই বিয়ে হবে। আশ্চর্যের অন্যের পাপের শাস্তি যেন তাকে দেওয়া হচ্ছে। জমিদার বাড়ি থেকে কয়েকজন মেয়ে পাঠানো হয়েছে। সকাল থেকে তারা হাতে পায়ে মুখে
কী যেন লাগিয়ে বসে আছে। রূপচর্চা চরম পর্যায়ে উঠানো হয়েছে। হুরের কোনো অনুভূতি নেই। কিছু মেয়ে নানানভাবে মজা করে চলছে, মেয়েটার সেদিকে ধ্যান নেই। হঠাৎ করে বাহুতে ধাক্কা পায়। ঘুরে তাকাতে দেখে দুটো মেয়ে হাসছে। অপ্রস্তুত হয়ে মেয়েটা তিথি বলে, কী গো ভাবি, কোন ধ্যানে আছো? আমরা এতক্ষণ ধরে এসেছি, অথচ তোমার কোনো ধ্যানই নেই। হুর ঈষৎ অপ্রস্তুত হলো, তারপর শুধলো, তোমরা? আমরা হলাম ননদিনী। ও আচ্ছা, দাঁড়িয়েছো কেন, বসো তোমরা। হুরের পাশে বসে তিথি। জুহি আশেপাশে তাকিয়ে দিলে, শোনো ভাবিজান, আমার ভাইয়া কিন্তু একদম অন্যরকম, তাকে সবসময় হাতে রাখতে হবে, কেমন? মৃদু হাসে হুর। ফিস করে তিথি বলে, আমার ভাইয়া যেমন প্রথম রাতে সব মিষ্টি পেয়ে যায় ভাবি, ওকে অপেক্ষা করিও না আবার। জুহির এই এহেন কথায় লজ্জা রাঙায় হুর। বাচ্চা বাচ্চা মেয়েরা কী সব কথা বলছে। হুর কোনো উত্তর করতে পারে না। সে নিজেও খুব বড় এমন নয়, সবাই 18 শেষ করেছে। এই তো মাসখানেক আগে এইচএসসি পরীক্ষা দিল। জুহি আর তিথি যেন আজ ঠিক করছে হুরকে লজ্জায় মেরে ফেলবে। হুরের দম বন্ধ হয়ে যাবার মতো। কোনো মতে উঠোন থেকে উঠে আসে সে। ক্লাস 10-এর মেয়েরা এত দুষ্টু হয় নাকি? সোনালি পাড়ের লাল বেনারসি পরানো হচ্ছে হুরকে, সাথে ভারী গহনা সেট, মুখে মেকআপের সব মিলিয়ে হুর আজ নতুনভাবে হুরের মতো সেজে উঠেছে। অদ্ভুত সুন্দর লাগছে মেয়েটাকে। দূর থেকে চোখের পানি ফেলল লতিফা। মেয়েকে বিয়ে দিয়ে যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন। উনি একই রোগে আক্রান্ত। হুমায়ুনের সিগারেট নেশায় মত্ত ছিল। তার বাইরে 22 বছর সংসার করছে লতিফা। হুমায়ুনের সাথে সাথে তাকেও মরণব্যাধি ধরেছে। দু চোখের কার্নিশে পানিটুকু মুছে তিনি এগিয়ে আসেন। হুর লতিফাকে দেখে ছলছল নয়নে তাকান। লতিফা মেয়ের কপালে চুমু দেন। হুরের বুক হু হু করে উঠে। লতিফা চলে আসেন অন্য ঘরে, যেখানে বিয়ে পড়ানো হচ্ছে। কিছুক্ষণ পর কবুল বলাতে বলা হয় হুরকে। কয়েকবার শ্বাস ফেলে কবুল বললেন হুর। বিয়ের মোহরানা তৎক্ষণাৎ পরিশোধ করতে হয় জাহিনকে। মেয়েকে বিদায় দেওয়ার সময় ভেঙে পড়েন লতিফা। আশেপাশের মহিলারা সামলায় লতিফাকে। হুর এক বিন্দু চোখের পানি ফেলে না। সে মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা হয়, মায়ের সামনে সে আর ভেঙে পড়ে না। জমিদার বাড়ির নিয়ম অনুসারে বউকে পালকিতে তোলা হয়েছে। পালকি চড়া শুরু করে দু চোখ বেয়ে অশ্রু বেরিয়ে এসে পালকি যত আগায় হুর যেন ঠিক ততটাই পেছনে ফিরে যায়। ভবিষ্যৎ নিয়ে ভাবনা আসে না তার। সে তাকিয়ে তাকিয়ে দেখে তার ফেলে যাওয়া মমতাময়ী মাকে। কেন যেন বুকটা ভারী অনুভব হয়। আচ্ছা, এখন কি তার কিছু হারানোর ব্যথা অনুভব হচ্ছে? কি হারাবে সে? তার মমতাময়ী মাকে? জমিদার বাড়ির বড় ছেলে জাহিন, তাকে দেখেনি হুর। এখন তাকে ঘরে বসিয়ে দেওয়া হয়েছে। মস্ত বড় ঘরটা ফুলের গন্ধে ভরে উঠছে। হুর বুক ভরে শ্বাস নেয়। তার চোখ দুটো বুঝে আসতে চায়। সহসা দরজা খোলার আওয়াজ হয়। ঘুম ছুটে যায় ওর। ও চেপে বসে থাকে। বুকের ভেতর কেমন করছে। অপরিচিত মানুষের ঘ্রাণ অনুভব করছে। হুর দম আটকে বসে। জাহিন চুপচাপ স্বভাবের। জীবন নিয়ে তার অনেক বেশি ভাবনা রয়েছে, তবে সেটা প্রচার করে বেড়ানোর স্বভাব তার নেই। ও ধীরে ধীরে মেয়েটির পাশে এসে বসে। হুর তখন মাথা নিচু করে আছে। ও শুধায়, এভাবে রাত পার করবে? প্রথমবারের মতো পুরুষ কণ্ঠিত শুনতে পায় সে। কম্পিত হয় দেহ। জাহিনের কথার জবাব মেলে না। ও হাসে। ফের শুধায়, রাগ করে আছো নাকি? হুর মাথা দোলালো। নাকচ করে বোঝায় রাগ করেনি। তবে এবার মুখ খুলে হুর মৃদুস্বরে বলে, কিছু হয়নি তো? তাহলে এই ভারী কাপড় পরে আছো যে? চেঞ্জ করে আসবো? অবশ্যই। জবাব পেয়ে তৎক্ষণাৎ রুচে যায় হুর। চেঞ্জ করে এসে দেখে জাহিনও নিজের পোশাক পরিবর্তন করছে। মানুষের শরীর থেকে মন ভালো করার মতো সুবাস মিলছে। জাহিন এগিয়ে এসে একদম বরাবরের মতো দাঁড়ায়। হুর তখনও মাথা নামিয়েছে। পুরুষটি তার শক্ত হাতের সাহায্যে মেয়েটির থুতনি উঁচু করে ধরে। এত দৃশ্যমান হয় সমস্ত মুখ। ওর মন জুড়ায়। এই মুখটির প্রতি বিশেষ মায়া অনুভব করে সে। ছোট ভাইয়ের করা সমস্ত কিছু জানে ও। হুরকে প্রথমবার দেখে জাহিনের মনে হয়েছিল এই মেয়ে শুধুই তার। জাহিন কেমন করে তাকিয়ে আছে এদিকে। লজ্জায় চোখ নামিয়ে ফেলে হুর। জাহিন হাসে, কানের কাছে এগিয়ে যায়। তারপর ফিসফিস করে বলে, শোনো মেয়ে, তুমি আমার প্রিয়জন নও, বরং প্রিয়জন। প্রিয়জন ফুরিয়ে যায়, তবে প্রিয়জন ফুরায় না। ছেলের এহেন কথায় হুরের শরীর কেঁপে ওঠে। দু চোখে অশ্রু নামে। তবে কি সত্যি কি প্রিয়জন পেল সে? একটা মিষ্টি সকালের সূচনা। জাহিনের সর্বাঙ্গে নববধূর গান। হুরের ঘুম বেশ আগেই ভেঙেছে, তবে হাতের বাঁধন থাকায় উঠে যেতে পারেনি। জাহিন চোখ মেলে চাইল। পাশ ঘুরতে বুকের ভেতর এক রহস্যময় অনুভূতি পেল, যা আগে কখনো হয়নি। আপনার ঘুম ভেঙেছে? একথা বলে নিজের শরীর থেকে পুরুষটিকে আলগা হয়ে
যাওয়ায় হাতটি সরিয়ে নিল হুর। উঠে বসে দ্রুত আরশির সামনে গেল। শরীরে পোশাকটি ঠিক করে নিল। আমি ফ্রেশ হয়ে আসছি। অনেকটা দ্রুতই চলে গেল হুর, যেন পালিয়ে বাঁচার প্রাণ। জারিন কয়েক সেকেন্ড মৌন থেকে অধর প্রসারিত করলো। গতকাল থেকে তার জীবনে পরিবর্তন হয়ে গেছে, আর এই পরিবর্তন ওর কাছে ভীষণ উপভোগের। হুর যখন ফ্রেশ হয়ে এলো, জাহিন তখন পুরো জেগেছিল। জানলার পর্দা খুলে দেওয়াতে সকালের মিষ্টি রোদে সে ঘরময় ছোটাছুটি খেলছে। ভেজা চুলগুলো তল দিয়ে পেঁচিয়ে নিয়েছে মেয়েটা। জাহিন যখন তার দিকে দৃষ্টি ফেরালো, ও তখন আমতা আমতা করে বলল, ওয়াশরুমে এই তোয়ালেটাই ছিল আপনার বোধহয়, আমি ব্যবহার করে ফেলেছি। শেষ বাক্যটা বলতে গিয়ে মেয়েটা কেবল সংকোচে ডুবে গেল। ওর আচরণে হেসে ফেলল জাহিন। সমস্যা নেই, আমাকে দাও, আমিও গোসল করে আসি। চুল থেকে তোয়ালাখানা খুলে দিল হুর। সেটা নিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল জাহিন। তোয়াল থেকে অদ্ভুত সুন্দর এক ঘ্রাণ পাওয়া যাচ্ছে। এই সুন্দর ঘ্রাণ এখন থেকে রোজ পাওয়া যাবে। বিষয়টা স্মরণ হতে বুকের ভেতর কেমন জানি অনুভূতি হয়। জাহিনের অধর আপনা আপনি প্রসারিত হয়। একে হয়তো ভাগ্য বলে। মেজাজ উষ্ণ হয়ে আছে জমিদার গিন্নি রুমার। ছোট ছেলেটার খোঁজ এখনও পাওয়া যায়নি। তিনি এবার অধৈর্য হয়ে যাচ্ছেন। একটা কাজ যদি ঠিক মতো হয়। ও কোথায় পালিয়েছে, দেশ ছেড়েছে কি? সামনে থেকে ছেলেটা মাথা নত করে রাখেন। মিনমিন স্বর করে ছোট সাহেবকে আশেপাশে সব জায়গায় খুঁজেছি, কিন্তু পাইনি। একটা মানুষ উধাও হয়ে গেল, খোঁজ চলছে। আশা করি পেয়ে যাব। সেই দিনটা কবে আশরাফ? আশরাফ নামের ছেলেটা মাথা নামিয়ে রাখে। রুমা ক্ষণে ক্ষণে মেজাজ হারাচ্ছে। জাহিন সিঁড়ি দিয়ে নামছিল। তাকে দেখে আশরাফ বাইরের দিকে অগ্রসর হয়। কী খবর বাবা? মুহূর্তে মেজাজ বদলে কথাটা বললেন রুমা। তবে জাহিন সেটা ধরে ফেলল। আশরাফকে যেতে দেখেছে সে, তাহিরকে পাওয়া যায়নি। রুমা যেন কথাটা এড়িয়ে যেতে চাইলেন। দৃষ্টি ঘুরিয়ে বললেন, হুর কোথায়? সাথে এলো না? একটু পর আসবে। তার আগে বলুন, তাহিরকে পাওয়া যায়নি? যায়নি তো কী হয়েছে, পাওয়া যাবে। দেশ ছেড়ে তো যায়নি, সেটা ঠিক। বলে সামনের দিকে তাকালো। হুরকে নামতে দেখা যাচ্ছে, তাই বিষয়টা আর লম্বা হলো না। জাহিন আর রোমার দুজনে মেয়েটির দিকে দৃষ্টি দিয়ে আছে। সদ্য গোসল করে নামা। হুরকে হুরের অনুরূপে দেখাচ্ছে, মাশাআল্লাহ। কাছে এগিয়ে এসে কথাটা বললেন রুমা। হুর অনেকটাই লজ্জা পেল। একবার জাহিনের সাথে দৃষ্টি মিলে গেল। ও চট করে দৃষ্টি ফিরিয়ে অন্য পাশে চাইল। সব কিছু মেনে নিয়ে বিয়েটা করছে হুর, তবে কোথাও একটা সংকোচ রয়েছে। বুকের ভিতর হু হু করে। তাই কি না, দুদিন ধরে খাওয়া দাওয়া নেই। ডাইনিংয়ে নানা রকম খাবার সাজানো। হুর চেয়ে দেখছে শুধু, তবে রুচি আসছে না। জাহিন নরম সুরে বলল, খাবারগুলো পছন্দ হয়নি? চমকালো মেয়েটা। অন্য মানুষকে সিলাই বিদায় জাহিনের হঠাৎ বলা কথাগুলো সমস্ত শরীর কেমন শিরশির হওয়ার মতো মনে হলো। জি হয়েছে, তবে খাচ্ছ না কেন? আমার আসলে খেতে ইচ্ছে করছে না। অল্প একটু খাও, আর সারাদিন খাবার সময় পাবে না। নিচ থেকে পরোটা আর চিজ অমলেট প্লেটে তুলে দিল জাহিন। ওর এমন বিনয় দেখে মেয়েটার বুকের ভিতর উষ্ণ এক অনুভূতি এলো। সেই সাথে নিজেকে শাসন করে বোঝালো, অতীতের সব কিছু ভুলে গিয়ে এই মানুষটাকে যেন সবটুকু দিয়ে ভালোবাসতে পারে। ওরকে আবারও একবার সাজিয়ে গুছিয়ে পুতুলের ন্যায় বসিয়ে রাখা হলো। ও একটু মনমরা হয়েছিল। ঠিক তখনই পাখির মতো উড়ে এলো দুই কিশোরী। তিথি এসে হুরের গলার আশেপাশে দেখতে লাগলো। ওর এহেন কাণ্ডে বিহম্বলের মতো চেয়ে রইল হুর। মেকআপে সব ঢেকে গেল নাকি? তিথির কথা জবাবে জুয়ে বলে, হতে পারে। ইস, সকালে আসা উচিত ছিল। ওদের দুজনের কথার মাঝে বোকার মতো হুর বলে, তোমরা কিসের কথা বলছো? লাভ বাইট বলল জুই। ওর কথায় চোখ বড় বড় করে ফেললে হুর। কেমন যেন লজ্জা লাগছে। তিথি ওর লজ্জা বাড়াতে কানের কাছে বসে হলো, বলো, তোমার প্রথম রাতের রোম্যান্স কেমন হলো? আমাদের কাছে সব শেয়ার করতে হবে। ভাইয়া খুব রোমান্টিক, রাইট? হুড়ে চেকে অসুস্থ হচ্ছে এরকম কথাবার্তা একদমই অভ্যস্ত নয় সে। এ চোখের দৃষ্টি রত রাখে। তবে এই দুই কিশোরী থেমে থাকার পাত্রী নয়। নাচরবান্ধা হয়ে একের পর এক প্রশ্ন করতে থাকে। অথচ হুর শুধু লজ্জায় মিলিয়ে যায়। চারদিকে চোখ বুলে তাকায়, যদি কাউকে পায় যে তাকে এই কিশোরীর হাত থেকে রক্ষা করবে। কিন্তু হায়, পরিচিত কারোর দেখা মেলে না। তোরা এভাবে হাসছিলি কেন? হুট করে জাহিনের গলাটা শোনা গেল। এতে করে দুই বোন কেমন জড়সড় হয়ে গেল। ঠিক তারপরে মেয়েকে হাসি মিশিয়ে বলল, কিছু না। হ্যাঁ ভাইয়া, আমরা এমনি হাসছিলাম। একই সুরে বলল জুহি। এই দুই বোনকে বেশ ভালো করেই চেনা আছে জাহিনের। বংশের সবাই এদের দুজনকে দুষ্টু বলেই জানে, তাই এরা এমন হাসছে। এ কথা বিশ্বাস করার মতো না। জাহিন ভালো মতো দুজনকে পরখ করে নিল। তারপর এগিয়ে এসে দু বোনের চুল টেনে ধরল। আমার সাথে মিথ্যে বলা?
ভাইয়া ব্যথা পাই তো? সত্যি এমনি হাসছিলাম। জুই এমনভাবে বলল কথাটা যেন কান্না করে দিবে। একই শুদ্ধ হলো তিথি। আমরা কিছু করিনি, বিশ্বাস না হলে ভাবিকে জিজ্ঞাসা করো। হুড়ের দিকে অসহায় নয়নে তাকালো দুই বোন। ও একটু আমতা আমতা করে বলল, ব্যথা পাচ্ছে তো, ছেড়ে দেন। ও কথা বলার পরে হাতখানা আলগা করলে জাহিন। অমনি দু বোন পালিয়ে গেল। ওদের দিকে দৃষ্টি ফিরিয়ে জাহিন বলল, দুটোতেই দুষ্টু। হুর কিছু বলল না। সে উঠে দাঁড়িয়েছিল, পুনরায় নিজের আসনে বসলো। ওর ঠিক পাশটায় বসলো জাহিন। আমি জানি ওরা দুষ্টু। তোমাকে জ্বালিয়ে না জ্বালায়নি। দৃষ্টি নত রেখে বলল হুর। জাহিন মাথার বললে, জ্বালায়নি? তবে কি বলছিল ওরা? এ প্রশ্নে মেয়েটির গলা কেমন যেন শুকিয়ে এলো। কীভাবে বলবে কথাটা? ও একটিখানি অস্বস্তির মধ্যে ডুবে গেল। তবে মিথ্যে বলতে পারল না। বলছিল, আপনি রোমান্টিক কিনা। মেয়েটির নজর অন্যদিকে ঘুরালো, নতুবা এই কথা বলতে পারত না। জাহিন ভেতরে ভেতরে হাসলো। কিছুটা কাছাকাছি হয়ে ধীর করে বলল, তুমি কি বললে? হুরের বুকের ভেতরে একটা আন্দোলন শুরু হলো। মানুষটার উপস্থিতি অনুভব হচ্ছে। এ কেমন শিউরে উঠল। জাহিন পুনরায় বলল, কী হলো? বলনি কিছু? তোমার খুব খুব আনরোমান্টিক, তাই না? একটা লজ্জা এসে মেয়েটির গাল স্পর্শ করলো। ওর অমন মুখশ্রী দেখে শব্দহীন হাসল জাহিন। এই সময়টা ওর জন্য গুরুত্বপূর্ণ। ওর মন থেকে চায় এই সুন্দর সময়টা দীর্ঘ হোক, কারণ নজর না লাগুক। রুমা তখনও অশান্তির মধ্য দিয়ে যাচ্ছিল। তাহিরের খোঁজ পাওয়া যাচ্ছে না। ছেলেটা কোথায় হারালো কে জানে। ছেলে অন্যায় করে পালালেও মায়ের মন কাঁদত। তিনি এক অসহ্য অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছেন। এই যন্ত্রণা কাউকে বলা যায় না, আবার সহন করা যায় না। অশান্তি এই মুহূর্তে স্বামীকে খুব মনে পড়ে ওনার। উনি ছুটে আসেন নিজের কক্ষে। একটা চাপা কান্না আটকিয়ে দেওয়ালে টাঙানো স্বামীর বড় ছবিখানা নামিয়ে রাখেন। ধুলো যদিও জমেনি, তবু হাত দিয়ে মুছে নেওয়ার মতো করে বলেন, এ কোন যন্ত্রণা এলো? আমি কেমন করে সব সামাল দেব? আপনি দেখেন না আমি কত বড় বিপদে। কিচ্ছু ভালো লাগে না আমার। বুকের ভিতর যন্ত্রণাটা ধরে রাখতে ব্যর্থ হলেন তিনি। তাই তো দুই চোখ বেয়ে ক্রমাগত অশ্রু বর্ষণ হলো। তিনি কাঁদতে থাকেন। অনেকটা সময় কাঁদার পর একজন এসে খবর দিলেন, মেয়ের বাড়ি থেকে লোক এসেছে। হুরের বলতে হুরের মা আর চাচারা, যারা এতদিন সম্পর্ক রাখার চেষ্টা না করলেও হুরের বড় ঘরে বিয়ে হতে দরদ একেবারে উতলে পড়ার মতো সমস্ত দায়িত্ব ঘাড়ে নিয়ে নিয়েছেন। অসুস্থ মাকে দেখে হুরের বুকের ভেতর কান্নায় ভেঙে পড়লেন। ও এগিয়ে এসে মা নামক মানুষটিকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। এভাবে কাঁদলে আমার মেয়ে শ্বাস নষ্ট হয়ে যাবে। দেখি মা, আমার হুর, তাকাতো তুই। কাঁদতে কাঁদতে তাকায় হুর। এমন অদ্ভুত রূপ খেলা করছে তার মুখশ্রীতে। কিছু মেয়ে থেকে যারা কাঁদলেও সুন্দর লাগে। হুরের বিষয়টা তেমন। মেয়েটি কাঁদলেও সুন্দর লাগে। দূর থেকে হুরের এই কান্নারত মুখশ্রী দেখে হঠাৎ জাহিনের মনে হলো, এই কান্না ভেজা মুখটি সুন্দর লাগলেও বুকের ভিতর কোথাও একটা দংশন ঘটাচ্ছে। ও নিজেই কাছে শপথ করলো, নিজের সবটুকু দিয়ে এই মেয়েটির জীবন থেকে কান্নার দলগুলো একটু একটু করে মুছে দিবে, যাতে কোনো অশুভ ছায়া এসে মেয়েটির চোখের জল না আনতে পারে। কান্না করতে করতে হঠাৎই ভরাট বুদ্ধিদীপ্ত গালে চাপাদাড়িযুক্ত অপূর্ব সুন্দর মানুষটির দিকে নজর যায় হুরের। ও নাক টেনে কান্না থামায়। জাহিন এগিয়ে এসে সালাম জানায়। লতিফার চোখে অশ্রু এসে যায়। তিনি হাত বাড়িয়ে ছেলেটির বাহু স্পর্শ করেন। বাবা, মেয়েটাকে দেখে রাখো। জাহিনের শুরুতে কিছু বলে না, বরং নজর ঘুরিয়ে হুরের দিকে যায়। কান্নার দমক, মেয়েটি হিচকে ওঠার মতো। ছেলেটা অভিযোগের মতো করে বলে, আন্টি, আপনার মেয়ে তো কান্নাকাটি শুরু করেছে। সবাই ভাববে আমার কাছে সুখে নেই। একদিনে বোধহয় তিক্ত হয়ে গেছে। লতিফা মেয়ের দিকে নজর ফেরান। চোখ দুটো লাল হয়ে আছে। তিনি একটু শাসনের মতো করে বলেন, তাই তো, বোকা মেয়েটা কীভাবে কাঁদছে, তুমি একটু মানিয়ে নিও বাবা। জাহিন হাসে। হুরের দিকে দৃষ্টি রেখে বলে, কোনো চিন্তা করবেন না আন্টি। কবুল বলার সাথে সাথে ও আমার দায়িত্ব হয়ে গেছে। এই দায়িত্ব আমি মাথায় তুলে রাখবো। অন্য কেউ কেন, ও চাইলেও এই দায়িত্ব থেকে আমি সরব না, কখনোই না। হুরের ছোট্ট একটা ঘর রয়েছে, তবে বেশ পরিপাটি করে গোছানো। মেয়েটার মাঝে কোনো সংকোচ দেখা যাচ্ছে না। এ খুব যত্নের সাথে জাহিনের ব্যাগপত্র তুলে রাখলো। বাইরে থেকে কথা শেষ করে এসে জাহিন সেটাই দেখলো। সাধারণভাবে এমন পরিবেশে কখনোই তার থাকা হয়নি। একটু অসুবিধা হবে মনে হচ্ছে। ওর মুখশ্রী দেখে হুশ শুধালো, কিছু ভাবছেন? ভাবছি তো। কি? তোমার কথা। একটা মৃদু হাসিতে মেয়েটির অধর প্রসারিত হলো। জাহিন এগিয়ে এসে খাটে পা তুলে বসলো। একটা বিষয় ভালো, ঘরটার মেঝে পাকা করা, নতুবা মানিয়ে নিতে খুব কষ্ট হতো। আপনার ব্যাগপত্র ওখানটায় রাখা। ঘরের এক কোণে ছোট্ট একটা পুরাতন স্টিলের আলমারি রয়েছে, সেখানে নির্দেশ করলো হুর। জাহিন একবার চোখ বুলিয়ে হুরের দিকে দৃষ্টি ফেরল। আমরা এখানে কদিন থাকবো? প্রশ্ন করলো হুর। জাহিন একই সুর ধরে বলল, তোমার যতদিন ইচ্ছে হবে। আমার ইচ্ছে? কিন্তু আপনার অসুবিধা হবে না? সত্যিকার অর্থে কিঞ্চিত অসুবিধা হবে, তবে সেটার প্রকাশ করলো না, বরং হেসে বলল, তোমার অসুবিধা হবে? এহেন প্রশ্নে তবদা খেল যেন।
জবাব দিতে পারল না। জাহিন এসে বলল, বোকার মতো কথা বললে অসুবিধা কেন হবে? না, ঠিক নয়। আপনি তো এমন পরিবেশে অভ্যস্ত নয়। কেন? আমি কি এই এলাকার মানুষ নেই? হলে আপনি তো এখানে থাকতেন না, শহরে ছিলেন। তাছাড়া জমিদারের বাড়ি গেছে এই কুড়েঘর কিছুই না। জাহিন কিন্তু জবাব দিল না। ও একটু সময় নিল, তারপর মাথা দোলালো। এহেন আচরণে হুর প্রশ্ন নিয়ে চেয়ে রইল। এবার জাহিন বলল, সেটা ঠিক বলছো। আপনি তাহলে আজই থেকে কাল চলে যান, আমি কটা দিন থেকে যাই। মনে হচ্ছে আমাকে তাড়াতে যাচ্ছ। আমি সেটা বোঝাতে চাইনি, কিন্তু মনে তো হচ্ছে আপনার অসুবিধা হবে ভেবে বলছি। মাথাটা নত করে বলল ও। জাহিন ভালো মতন মেয়েটাকে দেখতে লাগলো। তার থেকে অনেকটা ছোট এই মেয়ে। প্রথম যখন দেখেছিল তখন তো আরও ছোট ছিল। এখন তবু পরিপক্ক একটা ভাব এসেছে। সাধ্য মতন আয়োজন করছে লতিফা, তবুও তিনি সন্তুষ্ট হতে পারছে না। এত এত খাবার দেখে হুড় বলল, এত সব কেন করছো? মেয়ের দিকে তাকিয়ে লতিফা বলল, বোকার মতো কথা বলছিস কেন? এত সব কোথায়? জমিদার বাড়ির তুলনায় এগুলো কিছুই না, কিন্তু আমাদের তুলনায় তো অনেক কিছু মা। হুড় পুনরায় চোখ বুলালো। দুপুরের খাবারের আয়োজন এত বিশাল যে একটা বড় টেবিলেও জায়গা হবে না। ও মায়ের দিকে সরল চোখে তাকালো। তারপর হুট করে নজরে এলো মায়ের কানের দিকটায়। সেটা দেখে আঁতকে উঠল হুড়। মা, তোমার কানের দুল কোথায়? লতিফা একটু চমকালেন, কানে হাত দিলেন, অথবা আমতা আমতা করে বললেন, আছে, খুলে রেখেছি। হুড় যেন বিশ্বাস করতে পারল না। বিশ্বাস করার মতো না। ও মায়ের দিকে ছলছল নয়নে চাইল। দুল বিক্রি করে দিয়েছ? এ কথায় লতিফা মেয়ের দিকে দৃষ্টি ফেরালেন। হাত দ্বারা গাল স্পর্শ করে বললেন, ছেলেটা প্রথমবার এ বাড়িতে এসেছে, একবারে যা তো খাওয়ানো যায় না। মেয়েটির চোখ থেকে জলের বিন্দু নেমে গেল, টুপ করে পড়ল মেঝেতে। হাতের সাহায্যে দুই চোখ মুছে নিয়ে বলল, এত বড় ঘরে আমাকে বিয়ে কেন দিলে মা? এমন কেন বলছিস? তুমি আজ দুল বিক্রি করছো, কাল আবার কি বিক্রি করে খাওয়াতে হবে বলো? এমনটা বলতে নেই। হুড়ের কান্না বাঁধতে লাগলো। মেয়েকে বুকে টেনে নিলেন লতিফা। পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, তুই সুখে থাক মা, কোনো দুঃখ তোকে স্পর্শ না করুক। এ কথার বিপরীতে মেয়েটার বুক যেন আরও ভারী হয়। ও হয়তো সুখে থাকবে, তবে কোথাও একটা দোটানা আছে। তাহির যখন ফিরবে তখন বিষয়টা কেমন হবে? কিভাবে সব কিছু সামাল দিবে হুর? গোসল করে আসায় হুড়কে হুড়ের মতো দেখাচ্ছে। এই সময় মেয়েদের অতিরিক্ত স্নিগ্ধ লাগে, সতেজ মনে। মেয়েটি তখন চুলগুলো মুছে নিচ্ছে। জাহিন তখন মুগ্ধ নয়নে চেয়ে আছে। ফর্সা কোমল পিঠে কিছু পানির বিন্দু জমছে। চুল মুছে দিয়ে মেয়েটি ঘুরে তাকাতে দৃশ্য দেখতে পেল। এমনভাবে তাকানো লজ্জা এসে ছুঁয়ে গেল তাকে। সেটা খেয়াল করে জাহিন বলল, সরি। তার বিনিময়ে যে কাউকে মুগ্ধ করবে, হুর এই মানুষটাকে দিনকে দিন মুগ্ধ করছে। তবে কোথাও একটা বাধা তৈরি হচ্ছে। এই বাধা ওর অতীত। ও মাথাটা নত রাখে। এবার চলুন, খাবার সব ঠান্ডা হয়ে যাবে। অনেকক্ষণ আগেই খাবার তৈরি হয়েছিল, তবে হুরের গোসল এর জন্য খাওয়াটা আটকে ছিল। জাহিন বেরোচ্ছিল, মেয়েকে টিকে রেখে সে খাবে না, তাই কিনা গোসল করে আসতে হলো তাকে। শীতল পাটি বিছিয়ে রাখা, সেখানে অনেক অনেক খাবার। লতিফা মিনমিন সুরে বলল, কষ্ট নিও না বাবা, এভাবেই খেতে হয়। জাহিনের ঠোঁট প্রসারিত হলো। ও এগিয়ে গিয়ে বসলো শীতল পাটিতে। এভাবে বলবেন না আন্টি, পাটিতে বসে খাওয়া আমার বিশেষ পছন্দের। ছোটোবেলার কথা স্মরণ হচ্ছে। তবু জামাই মানুষ তুমি, গরিবেই। তাকে আটকালো জাহিন। বলল, এভাবে বললে আমি এ বাড়িতে আর আসতে পারবো না আন্টি, লজ্জা লাগবে আমার। ছি ছি বাবা, এ কথা বলো না। তুমি খাবার খেতে বসো। এই হুর, দাঁড়িয়ে আছিস কেন? জামাইকে খাবার দে। হুড়ের যেন টনক হলো। ও একটা ঘোরেই ডুবে গিয়েছিল। ওর বারবার মনে হচ্ছে মায়ের কানের দুলের কথা। বিষয়টা মনে হতে ভিতরটা তোলপাড় শুরু করলো। কিরে, এখনও দাঁড়িয়েছিস? দিচ্ছি মা। ওর নিচু হয়ে প্লেট এগিয়ে দিল। তাতে পরিমাণ মতো ভাত তরকারি দিয়ে বলল, আর কিছু দেবো? খাওয়া শুরু করো বাবা। আপনারা বসবেন না? তুমি আগে খাও বাবা। এটা হয় নাকি? আপনারাও বসুন, পরে খাবো আমরা। তুমি শুরু করো। একদমই না। হুর, আন্টির জন্য খাবার দাও। না বাবা, তুমি আগে খাও। শুধু শুধু আপনাদের রেখে আমার গলা দিয়ে খাবার নাম নেবেন না আন্টি। ভদ্রমূল্যে গলা রোধ হলো, চোখ হলো টলমল। সে হুড়ের দিকে চাইলো, ইশারায় প্লেট দিতে বলল। হুড় একদম চুপচাপ সব কিছু করে যাচ্ছে। মায়ের জন্য খাবার তুলে দিয়ে সে বলল, আমি পরে খাবো। কেন? আপনারা খেয়ে নিন, আমি পরিবেশন করছি। পরিবেশন তো করছো, এখন তুমি বসো, কথা বাড়িও না। মেয়েটি পা থমকে আছে। ও যে খেতে ইচ্ছে করছে না, তবুও মুখের উপর না মানা করতে পারলে না। অল্প একটু খাবার তুলে নেয়। তারপর শুরু হয় খাওয়ার পর্ব। লতিফার হাতে রান্না ভালো। মায়ের রান্না যদিও ভালো হয়, তবে লতিফার রান্না আলাদা করে প্রশংসা করতে হবে। জাহিন তৃপ্তি নিয়ে খায়।
লতিফা এটা সেটা এগিয়ে দিতে থাকেন। অনেক শখ ছিল একটা ছেলের, তার দু চোখ অশ্রুতে ভেজে, তবে বোধহয় সৃষ্টিকর্তার শখটা পূরণ করে দিল। খাবার খেয়ে বসে নেই, একটু চলাফেরা করে নিতে হয়। জাহিন আর হুর একটু বের হয়েছে। গ্রামীণ পরিবেশে খুব একটা থাকা হয়নি জাহিনের। অনেক ছোট থেকে সে শহরে বড় হয়েছে, এই ইট পাথর দেখে বড় হয়েছে। ওরা কাঁচা মাটির সড়ক দিয়ে চকের দিকে এসেছে, ক্ষেতের ধান বোনা হয়েছে, ফলে চারপাশে কেমন সবুজ লাগে। হুর নীরবে পথ চলে। কথা শুরু করে জাহিন, তুমি অনেকটা চুপ হয়ে আছো মনে হচ্ছে। চমকায় মেয়েটা। সে এখনও ধ্যানেই ছিল। ওর চমকানো একটা ভাব লক্ষ্য করছে জাহিন। না ঠিক আছে তো। কোথায় ঠিক আছো? কথাই তো বলো না। না মানে কি বলবো? কিছু বলার নেই। মেয়েটির চোখে দ্বিধা দেখে মেলে। জাহিন হতাশ হয়ে বলে, তার সাথে এই মেয়েটির এখনও সহজ হতে পারেনি। হুর, বড় মায়া লাগে কণ্ঠটায়। মেয়েটি তাকালো, ডাগর দুটো চোখে দৃষ্টি পুরুষটির মুখশ্রী স্পর্শ করলো। তুমি অসম্ভব সুন্দর। ছোট্ট একটি বাক্য, তবে কেমন জাদু মিশানো। হুরের সমস্ত শরীর কম্পন ধরল। জাহিন এগিয়ে এসে মেয়েটির হাত স্পর্শ করে, তোমার মন খারাপ? তাহলে আপনার অসুবিধা হবে আমাদের বাড়িতে। হচ্ছে না তো? আমি দেখছি আপনি গোসল করতে পারেননি ঠিক মতন। একথা মিথ্যে নয়। টিনের বেড়া দিয়ে গোসলখানায়। জাহিনের গোসল হয়নি ঠিক মতো, তবুও লুকানোর প্রেসে বলে ভুল দেখেছ। মেয়েটি কিছু বলল না। পুরুষটি তার হাতের তালু দ্বারা ওর গাল স্পর্শ করলো। নরম গালে পুরুষটির শক্ত স্পর্শ পেয়ে নড়ে চড়ে বসলো। চলুন বাসায় যাই, সহসায় বলে ওঠে মেয়েটা। জাহিনের কপালে ভাঁজ তৈরি। মাত্র তো এসেছি না মানে? ও আটকায়। কি বলবে বুঝতে পারে না, এলোমেলো লাগে, দ্বিধা তৈরি হয় বুকে, সেটি বুঝে যায়ন। তাই বলে চলো ফিরে যাই। তারপর চলতে থাকে গন্তব্যের দিকে। এবার অনুশোচনা জাগে মেয়েটির অন্তরে। পুরুষটি তার থেকে কিছুটা আগানো, বড় মায়া দিয়ে গালখানা স্পর্শ করছে। আরও কিনা দোটানায় পড়ে মানুষটিকে বিভ্রান্ত করলো। এই অন্যায় পা ভুরকে একটু একটু করে দহন দিতে লাগলো। এক সুখময় যন্ত্রণা প্রতিনিয়ত তাকে গ্রাস করছে। জাহিনকে তার ভালো লাগে। মানুষের স্পর্শ তাকে পরিপূর্ণ করে তোলে, কিন্তু তাহিন নামক দ্বিধাটি সেই সুন্দর বিষয়গুলিকে প্রতিনিয়ত এলোমেলো করে দেয়। শুধু মনে হয়, যখন তাহির ফিরবে তখন কেমন হবে? সব কিছু ঠিক থাকবে তো, নাকি সব কিছু ভাসিয়ে নেবে বানের জলের মতো? থমথমে মুখে ফিরল জাহিন। তার মনটা ঈষৎ খারাপ। একই অনুভূতি হুরের মাঝেও বিরাজমান। সে শান্ত দৃষ্টিতে সামনে এগিয়ে চলছে। জাহিন এসে নির্দিষ্ট কক্ষে চলে গেল। হুরকে দেখে লতিফা ডাকলেন, এসেছিস? মাত্রই তো গিয়েছিলি। দুপুরে খাবার তো লেট করে খেলাম মা। বিকেলে তো হয়ে এসেছে, তাই ফিরে এলাম, বেশি দূর যায়নি। ইচ্ছে করে মিথ্যেটা বলল সে। সে চায় না মা কোনো বিষয়গুলো নিয়ে কষ্ট পাক। ও চায় মা ভালো থাকুক। ভালো কথা মনে করালি। ছেলেটাকে একটু চা করে দে, ভালো লাগবে। মেয়ের বাহু স্পর্শ করে বললেন লতিফা। হুর শুকনো একটা ঢোক গেল। তারপর এগিয়ে যায় রান্নাঘরের দিকে। আধুনিক কোনো কিছুই নেই, ছোট্ট একটা রান্নাঘর, যার চারপাশটায় পাটখড়ি দিয়ে তৈরি করা। প্রতি বছর বৃষ্টির সময় পাটখড়ি পছন্দ হয়, আবার বেড়া খুলে নতুন করে লাগানো হয়। উপরে অবশ্য টিন চাল করা, না হলে আরেক বিপত্তি হতো। হুর চায়ের চুলায় চায়ের পানি বসালো, তারপর কিছু শুকনো পাতা এনে মাটির চুলায় প্রায় পুরোটাই ভরাট করলো। তাতে আগুন ধরিয়ে দিয়ে পেছনে ঘুরতে একটা লম্বা মূর্তির মতো নজরে আসলো। হঠাৎ হাওয়া ভরকালো সে। জাহিন ছোট ছোট চোখে তাকিয়েছে। ভয় পেয়েছ? না। এভাবে চমকালে যে? আপনি কখন এলেন? ঘরেই তো ছিলেন। এসে তো ঘরেও জানি। আন্টিকে জিজ্ঞাসা করলে এদিকের কথা বললেন। ও। তারপর কয়েক সেকেন্ড নীরবতা। জাহিন তখনও দাঁড়িয়েছে। ওর বললেন, আপনি কি বসবেন? বসলে তোমার সমস্যা হবে? মেয়েটির হৃদয়ে একটা ধাক্কা লাগলো। জাহিনের একথা কেন শুধলো? তবে কি তার হৃদয়ে দ্বিধা রয়েছে? আমার কেন সমস্যা হবে, আপনি বসুন বলে কাঠের তৈরি একটা আসন এগিয়ে দিল। জাহিন বসলো। পানিতে বলক এসেছে, তাতে পরিমাণ মতো চিনি, একটু লবণ দিল হুর। তারপর দিল গুঁড়ো চা পাতা। কয়েক মিনিটে চা নামিয়ে ফেলো। এবার চুলোয় বসালো দুধ, যা আগের থেকে ঘন করে রাখা। তবু সেটা গরম করে নিলে লিকার চাতে মেশালো। পুরোটাই মনোযোগ দিলে দেখলে যাইন, তুমি কিন্তু ভালো চা বানাও। এখনও তো খেয়েই দেখেন না। খাওয়া লাগে না, দেখেই বোঝা যায়। খেয়ে ভালো না লাগলে পরে কিন্তু আমায় দোষ দিতে পারবে না। এ কথা বিপরীতে জাহিন শুধু হাসলো। ওর চায়ের কাপটা ঢেলে দিয়ে বলল, যাই না ভালো লাগবে কি না। কাপ তুলে নিল জাহিন। সব জবাব না দিয়ে সে বরং চুমুক বসলো। চায়ের স্বাদ ভালো হয়েছে, কড়া লিকার হতে খেতে আরাম লাগছে। এত ভালো চা বানাও, সেটা আগে জানলে আবদার করে বসতাম। সত্যি ভালো লেগেছে, তুমি খেয়ে দেখো। এই বলে কাপটি এগিয়ে দিল জাহিন। হুর দ্বিধায় পড়ে গেল, তবে জাহিন এগিয়ে ধরাতে মানা করতে পারল না। ও চা কাপে চুমুক বসলো, যেখানে জাহিনের ঠোঁট স্পর্শ করছিল।
ওখান থেকে চুমুক দিল। জাহিন সেটা লক্ষ্য করলো। ওর ভালো লাগলো। ভালো লাগলো এটা ভেবে মেয়ে তার প্রতি ভালোবাসার অনুভূতি না রাখলেও ভালো লাগার অনুভূতি ঠিকই রাখে। রাতে খাওয়ার সময় লতিফার সাথে বেশ কথাবার্তা হলো জাহিনের। শ্রদ্ধা সম্মান জানানোর ক্ষেত্রে সেটা অতুলনীয় বটে। ওর প্রতিটা কাজ চলন বলনে মুগ্ধ হয়ে যাচ্ছে ওর। আকাশের বুক থেকে মেঘের দল একটু একটু করে সরতে শুরু করলো। মেয়েটি তখনও এক ধ্যানে চেয়ে। লতিফা আবার বাহু টেনে ধরে বলল, কী হয়েছে তোর? কিছু হয়নি তো। কতবার ডাকছি উত্তর করছিস না যে, ডেকেছো? অবাক হয়ে বলল হুর। লতিফা শান্ত দৃষ্টিতে মেয়ের দিকে তাকালেন। মাথায় হাত বুলিয়ে বললেন, সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে, তুমি চিন্তা করো না। জানি দুলের জন্য তোর মনটা ভালো নেই। যা যাবার তা চলে গিয়েছে মা। সেটা রে, তুই যা, ঘুমিয়ে পড়, লেট করিস না। মাথা নাড়ে চলে যায় হুর। লতিফা সে পথে চেয়ে থাকে। ভিতরের বুকটা হু করছে। এই সময়টা স্বামীর কথা বড় স্মরণ হয়। লোকটা চলে যাওয়ার পর মেয়েকে ধরে বেঁচেছিলেন, তবে মেয়ে যে অন্যের ঘরের জন্য বড় হয় আর নিজের ঘরে দিয়ে যায় শূন্যতা। জাহিনের ঘরটা বিশাল, সেই সাথে রয়েছে নানান ধরনের জিনিসপত্র। সেই তুলনায় ছোট্ট একটা কক্ষ হুরের, তাও দামি কোনো জিনিসপত্র নেই। লজ্জা না হলেও মানুষটার কথা ভেবে খারাপ লাগছে। খাটের এক কোণে বসে থাকা সুপুরুষকে এই কক্ষে বেমানান লাগছে, তার জায়গা রাজমহলে। এই ছোট্ট নীর তার জন্য জেলখানার মতো। এ বুকে সমীরণ টেনে নিতে লাগলো, এদিক ওদিক করতে লাগলো। সেটা দেখে জাহিন বলল, এখন ঘুমাবে? আপনি ঘুমাবেন? কিছু কাজ আছে। ও, তুমি শুয়ে পড়ো, অপেক্ষা করি। হুর অপেক্ষা করতে লাগলো, তবে দুজনের দূরত্ব অনেকটাই রইল। এমন একটা দূরত্বের মধ্যে রয়েছে জাহিন মনোযোগ দিয়ে ফোনে কিছু করছে। শহরে তার ব্যবসা রয়েছে, সেসবই দেখে নিচ্ছে। হুর অনেকটা সময় অপেক্ষা করলো, তবে জাহিনের কাজ শেষ হলো না। সে ফোনের মধ্যে ডুবে থাকলো। সে সেটা করতে থাকে আর হুর চেয়ে থাকে এক দৃষ্টিতে। কেটে যায় অনেকটা সময় মানুষটার দিকে চেয়ে থাকতে 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 হুড়োর চোখ দুটো বন্ধ হয়, তলিয়ে যায় গভীর ঘুমে। সমস্ত রাত এপাশ ওপাশ করে কাটিয়েছে জাহিন। এমন না, এই পরিবেশ একেবারে সে মানাতে পারছে না। তার খুব একটা অসুবিধা হচ্ছে না, তবে কেন যেন ভেতরটা ভয়ানক যন্ত্রণা বোধ হয়েছে। সকাল হতে এক কাপ চা হাতের ঘরে প্রবেশ করলো হুর। গত রাতে টানা ঘুমিয়েছে সে। নিজের প্রিয় রুমটা পেয়ে বেশ ভালোই ঘুমিয়েছে, যার দরুন চোখ মুখ ফুলিয়েছে। আমি আজ ফিরে যাচ্ছি। চায়ের কাপটা তুলে নিয়ে বলল জাহিন। হুর একটু থমকালো। কয়েক সেকেন্ড বাদে বলল, কেন? এই প্রশ্নে জাহিনের ভেতরে খানিকটা সমীরণে সে স্পর্শ করে গিয়েছিল। তবে পরের কথাটা শুনে শীতল সমীরণ তপ্ত হয়ে বুক স্পর্শ করলো। তার মানে তো আমাকেও যেতে হবে। আমি না গেলে হয় না? সুপুরুষ ঠোঁট কামড়ে রইল। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বলল, তোমাকে যেতে হবে না। আচ্ছা, মাকে বলে আসি কখন যাবেন। শেষ প্রশ্নের দ্বারা মেয়েটি কী বোঝালো? সে চলে গেলে ওর স্বস্তি। পুষ্টি করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকলো। ও সেটি দেখল না। দুপুর বলতে সে এক ছুটে মায়ের কাছে এলো। লতিফা দুপুরে খাবারের আয়োজন এখন থেকে শুরু করে দিছে। এভাবে ছুটে এলে কেন? উনি আজই চলে যেতে চাচ্ছেন। সে কি? আজ কেন? হয়তো কোনো কাজ আছে। এর কোনো মানে হয়? আমি কথা বলি। লতিফা আঁচল টেনে উঠে দাঁড়াতে বাদ সাধল হুরের। মায়ের বাহু চেপে ধরল। কি দরকার? দরকার নেই বলছিস? পাগল কোথাকার! ছেলেটা কাল এসে আজই চলে যাবে। মেয়েকে ঠেলে তিনি কক্ষে পৌঁছলেন। জাহিন তখনও চায়ের কাপটি রেখে নিজের ব্যাগপত্র হাত দিচ্ছেন। বাবা, তোমার নাকি আজ চলে যাওয়া? জাহিন কিছু বলার সুযোগ পেল না। তার পূর্বে পেছন থেকে হুর বলল, আমি যাব না তো। লতিফা মেয়ের দিকে দৃষ্টি ফেলেন, তারপর আবার জাহিনের দিকে তাকিয়ে বলেন, এটা হয় বাবা? তুমি চলে যাবে? কালই তো আসলে। আমাকে শহরে যেতে হবে আন্টি, কিছু কাজ পড়েছে। তাহলে হুড়ও ফিরে যাক। তুমি আসলে তখন আবার দুজনে এসো থেকো। না আন্টি, ও থাক, আমি এসে নিয়ে যাব। কোনোভাবে কি থাকা যায় না? খুব আর্জেন্ট হয়ে গেছে, না হলে এভাবে চলে যেতাম না। আমি কথা দিচ্ছি আবার আসবো। ঠিক আছে বাবা, যেভাবে ভালো হয়। আমি রান্না বসাই। লতিফা ছুটলেন রান্নাঘরে। মেজামাইকে সবটুকু দিয়ে আপ্যায়ন করেছেন তিনি। আপনি ব্যাগ নামিয়ে ফেলছেন? খাটের উপরে থাকা ব্যাগটা দেখে শুধালো। জাহিন উত্তর দিল না। কঠিন মুখে ব্যাগকে তুলে নিয়ে বলল, এক সপ্তাহ পর আসবো। আচ্ছা, এইটুকু? আর কিছু কি মেয়েটার বলার নেই? জাহিন সবটা বুঝে জানে, তবুও হতাশ লাগলো। গতকাল বিকেলের ঘটনা স্মরণ হলো। সে উষ্ণ একটা চুমনের আশায় মেয়েটির দিকে অগ্রসর হচ্ছিল, অথচ কৌশলে তাকে ফিরিয়ে দিয়েছিল মেয়েটা। একজন স্বামীর কাছে বিষয়টা কষ্টকর। দুপুরে খাওয়া খেয়ে মাত্র কয়েক মিনিট অপেক্ষা করলো জাহিন, তারপর ব্যাগপত্র নিয়ে বের হয়ে বলল। লতিফা আরও একবার অনুনয় করলো, তবে অনুনয় রাখতে পারল না ছেলেটা। তাকে যেতে হলো। হুরের আহামরি কোনো অনুভূতি হচ্ছে না। মানুষটার স্বামী একটা ভালো লাগা কাজ করে ঠিকই, তবে সংকোচের দূরত্ব রয়েই গেছে। এটা ভেবে স্বস্তি পেল। মানুষটা অন্তত এই পরিবেশে আর কষ্ট পেতে হবে না। তাছাড়া কিছু সময় ওরও
প্রয়োজন। আজকাল হৃদয় বড় প্রহার করে চলছে। জাহিন কাছাকাছি হওয়া মাত্র তাহিরের কথা স্মরণ হয়। তীব্র অস্বস্তিতে ভালো লাগা পরিণত হয় বিভ্রমে। ভয় এসে চেপে ধরে। আর তারপর বাড়ে দূরত্ব। আশ্চর্য হলো সত্যি, জাহিনের ফোন নাম্বার তার কাছে নেই। সন্ধ্যা নামাজ শেষ করে এসে মা বললেন, জাহিনের সাথে কথা হয়েছে। এই কথায় চমকায় মেয়েটা। কথা বলতে পারে না। লতিফা মাত্র নামাজ শেষ করে এসেছেন, মেয়ের পাশে বসেছেন। সব ঠিক আছে। হ্যাঁ মা, সব ঠিক আছে। তুমি ভেবো না। ভাবতে চাই না রে মা, তবু ভাবনা এসে যায়। ও বাড়ির সবাই কেমন আছে? ও শান্ত দৃষ্টিতে মায়ের দিকে তাকায়। এ নারীটির জীবনে কি আছে? কিছুই তো নেই, শুধু সে আছে। তার জন্যই তো নিজের সবটুকু শেষ করতে চাইছে। হুড়ের ভেতরটা তীব্র খারাপ লাগায় বুঁদ হয়ে যাচ্ছে। ও মায়ের কাঁধে মাথা এলিয়ে দিল। সবাই ভালো মানুষ মা, সবাই খুব ভালো, তুমি চিন্তা করো না। মুখে এই কথা বলল, ও ভেতরে যে প্রহার চলে। তাহির নামক ব্যথাটা পুরোনায় বুকে এসে আন্দোলন করে। ও মনে মনে প্রার্থনা করে তাহির যেন ফিরে না আসে। সে ফিরলে হুড়ের জীবনটা বানের জলের মতো ভেসে যাবে। একটা সুন্দর সংসার হওয়ার পূর্বে তাতে ভাঙচুর হবে, যা শেষ করে দিবে একাধিক জীবন। তখন বিচ্ছেদ ছাড়া আর কোনো উপায় থাকবে না। প্রথম দিন ভালোভাবে গেল। দ্বিতীয় দিন হুড়ের ভেতরটা অসুস্থের নেমে এলো। ওর হৃদয় ছটফট করতে লাগলো। নিজের বোকামি খেয়াল করলো। মন খারাপ করে বসে রইল। সেই জন্য খারাপ বোধ হয় জাহিনের কাছে ঠিক ঠিক পৌঁছে গেল। তাই তো ছেলেটা কল এলো সন্ধ্যার কিছু সময় পূর্বে। তখন আকাশ ঈষৎ লাল হয়ে গেছে। সূর্য ডুবে ধীরে ধীরে চাঁদের আগমন ঘটতে শুরু করছে। সেই সন্ধ্যার আগ মুহূর্তে ভীষণ ব্যাকুল হয়ে পড়ল হুর। তবে কথা বলতে পারল না। উপাস থেকে সুর ভেসে এলো হুর। মেয়েটার হৃদয়ে যেন এক পশলা বৃষ্টি স্পর্শ নেমেছে, তবে গলা দিয়ে কথা নামল না। হুর শুনতে পাচ্ছে? মেয়েটার জবাব নেই। এবার জাহিনের কপালে এক ভাঁজের উদয় হলো। ও ঠোঁট কামড়ে কয়েক সেকেন্ড চুপ থেকে পুনরায় রাখে। হুর, ঠিক আছো তুমি? এবার কিছুটা হাঁপিয়ে গিয়েছে। এমনভাবে মেয়েটা বলে, জি আমি ঠিক আছি। তারপর কয়েক সেকেন্ড নীরবতা। কেউ কথা বলে না। জাহিন বোধহয় ইচ্ছে করে সময় দেয়। সেই সময়টুকু পেয়ে মৃদু সুরে হুর বলেন, আপনি ঠিক আছেন? হ্যাঁ। ছোট্ট একটা জবাব, তবে প্রশান্তি। হুরের ভালো লাগে। একই সাথে কান্না পায় মানুষটার নাম্বার না থাকার কারণে। আমি আসলে দুঃখিত। লজ্জা, অস্বস্তি আর কষ্ট থেকে ছোট্ট এই বাক্যটা বলে হুর। জাহিন একটু চুপ থেকে বোঝার প্রয়াস করলে। অন্তরের জবাবটির সাথে মিলিয়ে নিতে শুনলেন, কেন? আমার কাছে আসলে আপনার নাম্বার ছিল না, তাই কল করতে পারিনি। বিষয়টা স্বাভাবিক অস্বাভাবিক দুইয়ের অনুভূতি মিশ্রণ। তবে জাহিন সেসব তোয়াক্কা করল না। ওর মন খারাপ হয়নি। ও বুঝদার মানুষ। মেয়েটির অনুভূতি বুঝে জানে, মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। কোনো ব্যাপার না। তুমি বলো সব ঠিকঠাক যাচ্ছে কি না? আমি ঠিক আছি, কিন্তু আপনি? ওকে আটকে দেয় জাহিন। আমি রাগ করিনি, কিন্তু আমার যে কষ্ট লাগছে। জাহিনের অধর প্রসারিত হয়। এই মেয়ের দহনে সে যে স্থান তৈরি করতে পেরেছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তবে দ্বিধাটা এখনও বিদ্যমান, সেটাই কাটিয়ে নিতে পারিনি। আপনি সত্যি রাগ করেনি? রাগ করলে কল করতাম? জানি না। আমার শুধু মনে হচ্ছে আপনাকে রাগিয়ে দিয়েছে। একদম রাগ করিনি, তুমি এটা মনে রেখো না। অমন সময় সন্ধ্যার আজান পড়লো। ওরা দুজনে চুপ হয়ে গেল। মনোযোগ দিয়ে আজান শুনল। আজান শেষ করে জান বলল, কোনো ব্যাপার না, তুমি এটা নিয়ে ভাববে না, আমি পরে আবার কল করবো। আচ্ছা বলে কল কাটলো। ভেতর ঘর থেকে মায়ের ডাক পড়ছে। ছোট ছোট কদমে এগিয়ে গেল সেদিকে। মেয়ের মুখখানা কিছু ভালো লাগার পরশ অনুভূত করতে পারলেন লতিফা। এগিয়ে এসে বললেন, নামাজ পড়বো, উজু করে আসি। কথা মতো মাথায় ওড়না নাড়ল হুর। কলপাড়ে এসে উজু করতো। উজুর পানি মুখে স্পর্শ করতেই ভেতরটা শীতল হলো। মনে পড়লো জাহিনের বলা কথাগুলো। জাহিন যখন বলছিল, তুমি আমার প্রিয়জন না প্রিয়জন, সেই মনোমুগ্ধকর বাক্য হুরের হৃদয়কে আরও একবার আন্দোলিত করলো। চোখ ভিজে যায় অশ্রুতে। ও মনে মনে প্রার্থনা করে, এই মানুষটিকে ওর দ্বারা কখনো যেন না ঠকে। মনের সমস্ত জায়গা দ্বিধা মুছে ধুয়ে পরিষ্কার করছে। আর জাগ্রত হয় শুদ্ধ ভালোবাসা। সেই ভালোবাসা অন্তরে লালন করে এক অপরকে সঙ্গী করে পথ চলবে। যতদিন প্রাণ থাকবে ততদিন। নামাজ শেষ করে মায়ের সাথে এক কাপ চা নিয়ে বসলো হুর। লতিফা ওর মেয়ের সঙ্গ পেয়ে আনন্দ বোধ করলো। কথার মাঝে সহসায় বলে উঠল, তোর বাবা আজ বেঁচে থাকলে কত খুশি হতেন বল। বাবার কথা মনে হতে হুরের মন খারাপ হলো। ওর অভিযোগ করতে ইচ্ছে করলো, বাবা কেন এত আগে চলে গেলেন? হুর, তুই সুখী তো মা? এই কথাতে চমকায় মেয়েটা। মা কীভাবে কিছু বোঝেন? তিনি এগিয়ে এসে কন্যার গাল স্পর্শ করছেন। সব ঠিক আছে মনে হচ্ছে, তবু কোথাও যেন একটা ভয় পায়। ভয় কেন পাও মা? জানি না, মনটা শুধু কুগায়। তোর বাবা চলে যাওয়ার পর থেকে কিছুই তো ভালো হয় না, শুধু তোর এই বিয়েটা ছাড়া। সেটাও যদি খারাপ কিছু বনে যায়, তবে নিজেকে মাপ করতে পারবো না। লতিফার মুখ থেকে এহেন কথায় হুরের হৃদয়টা ছটপট করে ওঠে। ও মায়ের হাতটা নিজের বুকের কাছে এনে ধরে। চোখের দুটো অশ্রু এসে গিয়েছে। এই বিয়েটা খারাপ কিছু হবে না মা, তোমার কথা বাদ দিলাম আমি।
কন্যার মুখের পানে চেয়ে থাকেন লতিফা। বুক ভরে দম নেন। স্বামী আরও একবার স্মরণ করেন, তাকান সামনের দিকে। সুখের সংসার ছিল তার, অথচ মানুষটা নেই। কতগুলো মাস হয়ে গেল। কাজের জন্য জাহিন কল করতে পারল না। অনেকটা সময় ধরে অপেক্ষা ছিল হুর। এবার সে ব্যস্ত হয়ে পড়ল। আরও কয়েক মুহূর্ত অপেক্ষা করে কল করে ফেলল। কল রিসিভ হলো কিছু সময় পর। তবে ব্যস্ত ভঙ্গিতে জাহিন বলল, একটু কাজে আসি, আমি কল ব্যাক করব। এরপর কল কাটলো। মেয়েটা কিছুই বলতে পারল না। তার অপেক্ষা বাড়াতে লাগলো। এক পর্যায়ে সে বুঝলো অপেক্ষা শব্দটি ভীষণ যন্ত্রণা। ও হতাশ হয়ে জানলার কাছে এসে বসলো। আকাশে বিশাল চাঁদের দিকে তাকিয়ে বলল, চাঁদেরও তো কলঙ্ক আছে, তবু সবাই তাকে ভালোবাসে। আমার কলঙ্কটুকু কখনো জানলে জাহিনকে ভালোবাসবে? একপাক্ষিক কথার উত্তর আসে না। পুরো উত্তর পারল না। জানলায় মাথা ঠেকে নীরসভাবে চাঁদের দিকে তাকিয়ে রইল। চাঁদ খুব সুন্দর হয়, দেখলে ভিতরটা শান্তি শান্তি লাগে। রাতের আধারে এক টুকরো সাদা আলোর মতো লাগে। মনে হয় আকাশের বুকে সাদা পদ্ম ফুটছে। ও চেয়েও থাকে এক দৃষ্টিতে, তারপর চোখ দুটো থেকে লেগে যায় অশান্তে। সেই ঘুম ভাঙে ফোনের রিংটোনে। জাহিন কল করেছে। কয়েক মুহূর্ত সময় নিয়ে খপ করে ফোনটা নিজের কাছে নিয়ে আসে। কল রিসিভ করতে ওপাশ থেকে জাহিন বলে, সরি, তোমাকে অপেক্ষা করতে হলো। এই সামান্য সরিতে কী আছে হুর জানে না, তবে সামান্য শব্দটি ওর নিকট অসামান্য লাগে। চোখ দুটো ভালো লাগে এসে স্পষ্ট করে যায়। ঠোঁট দুটো কাঁপে, তৃষ্ণা জাগে অন্তরে। মানুষটা একটুখানি জড়িয়ে ধরার জন্য বেকুল হয়ে ওঠে। কিন্তু হায় আফসোস, সেই ইচ্ছেটুকু জাহির করতে পারে না সে। শুধু চাতক পাখির মন তৃষ্ণার্ত হয়ে চেয়ে থাকে, তৃষ্ণার্ত হয়ে থাকে মানুষটার দর্শনে। চোখের পলকে দিন যেতে থাকে, হুরের তৃষ্ণা বাড়ে। কটা দিন মানুষটার প্রতি অনুভূতি আরও গাঢ় হয়ে যায়। কথায় আছে না, চোখের আড়াল মানে মনের আড়াল। তবে কখনো তা ভুল প্রমাণিত হয়। চোখের আড়াল হলে মনের আড়াল হয় না। অনুভূতি যদি খাঁটি হয় তবে ভালোবাসার তৃষ্ণা বাড়তেই থাকে। হুরের হৃদয় পবিত্র। যদি তা না, তাহির নামক যন্ত্রণার দ্বিধা তার জীবনের সাথে না জড়িয়ে যেত, তবে আরও আগেই ভেতরের অনুভূতিটা প্রস্ফুটিত হতে পারত। সেটি হয়নি। তবে এই দূরত্ব এই হৃদয়কে বেকুল করেছে। এতদিন তো মেয়েটি ভীষণ কেঁদেছে মেয়েটিকে এক নজর দেখার জন্য। সেই কান্না দেখেছে রাতের আধার, চাঁদ ও কিছু জোনাকি পোকা। তাদের সাথে গল্প করেছে হুর, বিনিময় মনের দুঃখ। সেই দুঃখের খবর বোধহয় জাহিনের কাছে পৌঁছে গেল। একদিন হুট করে আগমন হলো তার। মেয়েটি তখন গোসল করে এসে উঠোনে চুল শুকিয়ে নিচ্ছিল। মানুষটা প্রবেশ করতে থরথর করে কেঁপে উঠল সে। ওর কাঁপুনি স্পষ্ট লক্ষ্য করছে জাহিন। তাই কি না অধরে হাসি এনে ধরা দিয়েছে। হাত ভরা জিনিসপত্র নিয়ে এসেছে ছেলেটা। হুর তখনও দাঁড়িয়ে এক দৃষ্টি চেয়ে। ভেতরের ঘর থেকে লতিফা বলল, কে এলো রে হুর? মেয়েটা বলতে পারল না, থম মেরে রইল। লতিফা নিজেই বেরিয়ে এলো। জাহিনকে দেখে ভারী অবাক হলেন। বাবা, তুমি আসবে? আমাকে তো মেয়েটা কিছু বলল না। জাহিন শুরুতে সালাম জানালো, তারপর বলল, আমি কিছুই জানিনি আন্টি, হুরও জানতো না। মেয়েটির দিকে দৃষ্টি ফেরালো জাহিন, চোখ দুটোই অবিশ্বাস। ও মুচকি হাসল। লতিফা বলল, এখনও দাঁড়িয়ে আছিস কেন? এই মেয়েটা যে কি? বলতে বলতে মেয়েটির গা স্পর্শ করতেন। ধ্যান ভেঙে গেল হুরের। লতিফাকে বললেন, জামাইকে ঘরে নিয়ে যা। ও মাথা ঝাঁকালো। তারপর জাহিন হাত থেকে কিছু জিনিসপত্র নিজের হাতে তুলে নিয়ে ঘরের দিকে গেল। স্বামী সেও কক্ষে গিয়ে জিনিসপত্রগুলো রাখা মাত্র জাহিন শুধালো, কদিন মনে হচ্ছে শুকিয়ে গিয়েছ? সত্যি শুকিয়ে গেছে মেয়েটা। আশির সামনে দাঁড়িয়ে গলার কাছে অনবরত করে খাস দেখা যায়। ও কিছু বলে না, মাথা নামিয়ে রাখে। ওই ব্যাগ আন্টিকে দাও। হাত বাড়িয়ে ব্যাগটা তুলে নে হুর। এপাশ ওপাশ করে দেখে বলে, কি? খুলে দেখো। কথা মতো ব্যাগ খুলতে থাকে হুর। ততক্ষণে গায়ের টি শার্টটা খুলে ফেলে জাহিন। সে গোসল করে এসেছে, শুধু শার্ট খুলে টি শার্ট পরে নিলে হবে। ব্যাগটা খুলতে খুলতে জাহিনের অনবৃত্ত দেহের দিকে মেয়েটির চোখ আটকে দেয়। সুদর্শন বলতে যা বোঝায় তার সবটুকু মানুষটার মাঝে রয়েছে। ও চোখ নামিয়ে ব্যাগ খুলে ফেলে। সুন্দর দুটো শাড়ি রয়েছে তাতে। রঙটা মায়ের সাথে বেশ মানাবে। আন্টিকে দিয়ে এসো, রঙটা ঠিক আছে? মায়ের জন্য এসে নেয়। উল্টে পাল্টে দেখে হুর। এইটুকু বুঝে শাড়িগুলো বেশ দামি। ও একটু অস্বস্তি অনুভব করছিল। এগুলোর দরকার কী ছিল? কেন? কত দামি, শুধু শুধু খরচা করলেন। দামের কথা কেন বলছো? উপহার কখনো দাম দিয়ে বিচার করতে হবে না। কি সুন্দর করে কথাটা বলে জাহিন, মন জুড়িয়ে যাওয়ার মতো। হুরের ভেতরটা স্বস্তি হয়ে উঠল। অনেকদিন পর মা নতুন কাপড় পরে না। মাকে নতুন কাপড়ে দেখার লোভটা একেবারে সামলাতে পারল না। চট করে চলে গেল মায়ের কাছে। মা তখন তড়িঘড়ি করে রান্না বসেছে। ছেলে আসবে জানলে কত আগে রান্না বসিয়ে দিতাম। কী অবস্থা, ঘরে তো ভালো কিছুই নেই। সে কথা পাত্তা দেয় না হুর। ও বরং একটা শাড়ি নিয়ে মায়ের দিকে এগিয়ে যায়। সেটা আলগোছে মায়ের
এর গায়ে রাখতে লতিফা বললেন, কী করছিস? একটু চুপ করো তো মা। পরপর দুটো শাড়ি মায়ের গায়ে দেখে হুর সত্যি খুব সুন্দর। ওর চোখ দুটো খুশিতে ভরে হচ্ছে। আজকে একটা পরবে? ওসব কি? এই শাড়ি এগুলো অনেক দাম মনে হচ্ছে। তোমার জন্য নিয়ে এসেছেন। হায় আল্লাহ, এত টাকা! এই বলে শাড়ি দুটো হাতে তুলে নিলেন লতিফা। লজ্জায় তার মুখখানা রাঙা হয়েছে। কি কাণ্ড বলতো! ছেলেটা এসে থেকে গেল, আমি কিছুই দিতে পারলাম না এর মধ্যে। লতিফা হীনমন্যতা অনুভব করলে। হাজার হোক মেয়ের জামাই তো, যত্ন করা দায়িত্ব। তিনি বিচলিত হলেন। হুন মায়ের বাহু চেপে ধরে শান্ত করতে বললেন, তুমি এমন কেন করছো? এমন করবো না। ছেলেটাকে কিছুই দিতে পারলেন না। উনি ভালো মানুষ মা, বুঝদার। এসব নিয়ে কষ্ট পেও না। লতিফা সরল চোখে মেয়ের দিকে তাকালেন। এই প্রথম মেয়ের মুখে থেকে প্রশংসা শুনলেন তিনি। ওনার ভেতরটা খুশিতে হলো। তিনি এটুকু দ্বিধায় ছিলেন মেয়ে সুখে আছে কিনা, এটা ভেবে বুকটা হু হু করছিল। কিন্তু এখন মনে হচ্ছে মেয়ের জন্য সর্বোচ্চ ভালো সিদ্ধান্ত নিয়েছেন। এই জন্য মনে মনে সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করলেন। শুধু লতিফার জন্য নয়, হুরের জন্য নতুন পোশাক এসেছে জাহিন দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বললে বিকেলে তারা বের হবে। এই তারার মধ্যে আছেন লতিফা। এই শুনে তিনি বড় লজ্জায় রাঙা হয়ে মানা করছেন। তবে জাহিন জানিয়েছেন যেতেই হবে। ও চায় চলে যাওয়ার আগে একটা সুন্দর বিকেল কাটাতে। পাশের গ্রামে মেলা বসছে, সেখানেই যাবে তারা। লতিফাকে এক প্রকার জোর করে নতুন কাপড় পরালো হুর। তারপর হাসি এসে মুখে মাকে জড়িয়ে ধরল। কতদিন পর তোমাকে এভাবে দেখলাম। লতিফা লজ্জিত পাচ্ছিল। তার লজ্জা থেকে হুরের আবার চোখে জল আসে। মা মেয়ে একচোট লজ্জা খুশি চোখের জল ফেলা। তারপর হুর চলে এসে নিজের কক্ষে। জাহিন পুরো তৈরি। কালো রঙের টি শার্ট পরেছে, তাকে অদ্ভুত সুন্দর লাগছে। আর চোখে মানুষটাকে দেখতে দেখতে চুল ঠিক করছে হুল। আর জাহিদ ছিল ফোনে মগ্ন। হুট করে যখন তাদের চোখাচোখি হলো, হুট তখন চমকালো, কেঁপে ওঠেন। ওর হঠাৎ এহেন চমকানোতে থামল জহির। মেয়েটাকে পোশাক বদলে এনেছে, সুন্দর লাগছে ভীষণ। মায়া মায়া অনুভব হলো। জাহিন এগিয়ে এলো। তারপর গায়ের ওড়নাটা টেনে ধরে মাথার ঘোমটাটা টেনে দিল। ঠোঁটে হাসি রেখে বলল, এবার নতুন বউ লাগছে। নতুন বউ শব্দটা মেয়েটার হৃদয়ে এসে আটকে যায়, অধর প্রসারিত হয়, একই সাথে লজ্জা পায়। ও দৃষ্টি অবমনিত করে। হাতটা আলগোছে মানুষটার বুকে স্পর্শ করে। বড় ভালোবাসা মিশিয়ে বলে, কথা দিচ্ছি আজকের দিনটার জন্য আজীবন কৃতজ্ঞ থাকব। প্রিয়জন প্রথম পর্ব, আর একটা পর্ব আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পুরো গল্পটা প্লেলিস্টে পেয়ে যাবেন।